ওয়েলকাম স্টুডেন্টস, আমরা চলে এসেছি তোমাদের জন্য আরও একখানা ভিডিও নিয়ে। আজকে আমরা ক্লাস 10-এর যে টেক্সটটা পড়েছিলাম লেসন 1 ফাদার সেলফ, সেই টেক্সটটার আজকে আমরা কোশ্চেন আনসার অ্যানালিসিস করব, কোশ্চেন আনসার ডিসকাস করব। যেভাবে আমরা করে থাকি প্রত্যেকটা টেক্সট পড়ার পর নেক্সট ভিডিওতে আমরা সেখানে প্রথমে অ্যাক্টিভিটি কোশ্চেনগুলো করে থাকি সেই টেক্সটের, এবং তারপর আরও বিভিন্ন যে এক্সট্রা কোশ্চেন্স হতে পারে সেখান থেকে সেইগুলো আমি স্লাইডের আকারে তোমাদের সামনে প্রেজেন্ট করব, এবং সেইগুলোকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে এক্সট্রা কোশ্চেনগুলোকে, এবং সেইগুলোকে তোমরা খাতায় লিখে রাখবে। তাহলে যে কোনো সময় তোমরা ওগুলো পড়ে নিতে পারবে। ইয়েটা থাকলেও ভিডিওতে থাকলেও হবে, তোমাদের প্রয়োজন মতো সেটা ভিডিওটা চালিয়ে দেখে নিতে পারবে। যাই হোক, আমরা চলে আসি। প্রথমেই চলে এসো, তোমরা বইটা খুলবে, যেহেতু অ্যাক্টিভিটি টাস্কগুলো আমরা দেখব। প্রথমেই চলে এসো অ্যাক্টিভিটি 1-এ। কী করতে বলেছে না, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলোকে কমপ্লিট করার জন্য যে সমস্ত বিকল্পগুলো রয়েছে সেই বিকল্পগুলো থেকে সঠিক উত্তরটাকে বাছাই করতে হবে। প্রথমে আছে, উইথ এ সাডার সামি রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে না মানডে। কী অনুভব করেছিল স্বামী? না ইট ওয়াজ মানডে, তাই তো? ওকে, নেক্সট আছে, হোয়েন সামি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, টেবিল, বেড, ডেস্ক। কী হবে? কোথায় শুয়েছিল সে? না তার মায়ের রুমে বেঞ্চের উপর। তাহলে কি আনসার আসবে? বেঞ্চ। নেক্সট রয়েছে দেখো, অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি এংরি উইথ বয়েজ হু আর অ্যাবসেন্ট, লেট, ইনঅ্যাটেন্টিভ না আনডিসিপ্লিনড। কি উত্তর আসবে? না লেট। বিশেষ কী বলেছিল স্যামুয়েল বেশি রেগে যায় যখন ছেলেরা দেরি করে আসে, তাই তো? ওকে, 2 নম্বর রয়েছে অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে চার্টটা পূরণ করতে বলেছে। কি আছে প্রথমে দেখো, দ্য টাইম হোয়েন স্বামী কমপ্লেইন্ড অফ এ হেডেক, এটা দেওয়া আছে। তাহলে কোন সময় স্বামী তার মাথা ব্যথার ব্যাপারে কমপ্লেন করেছিল, অভিযোগ করেছিল? করার সময় বলেছিল না? দেখো টেক্সটে তোমাদের রয়েছে যে অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। তাহলে করার সময় না 9 o'clock। নেক্সট আছে, পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। যে ব্যক্তি স্বামীকে আদেশ করেছিল পোশাক পরে স্কুলে যেতে, কে সে? তার বাবা, তাহলে ফাদার। নেক্সট আছে, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী। স্বামীর দ্বারা উল্লিখিত টিচারের কি নাম? কি নাম? স্যামুয়েল। বেশ, অ্যাক্টিভিটি 3-তে চলে এসো। অ্যাক্টিভিটি 3-তে বলছে, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস। অর্থাৎ নিচে বর্ণিত যে নিচের যে স্টেটমেন্টসগুলো রয়েছে সেগুলো সত্যি না মিথ্যা সেটা লিখতে বলেছে। তার সাথে বলছে, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। তোমার উত্তরের সপক্ষে সেন্টেন্স দিতে হবে, কিংবা ফ্রেজ দিতে হবে, কিংবা ওয়ার্ডস দিতে হবে, অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্টস দিতে বলেছে। ওকে, দেখো এক্ষেত্রে আমরা একটা জিনিস বলে রাখি, সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু টেক্সটের হুবহু লাইন হবে, কিন্তু নিজের মতো মন গড়া সাপোর্টিং স্টেটমেন্ট হয় না। অনেক ক্ষেত্রে আমরা খাতা দেখার সময় দেখে থাকি যে সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা কি করেছো না নিজের মতো করে লিখে দিয়েছো, কিন্তু না, সেটা হয় না। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে টেক্সট থেকে হুবহু তুলতে হবে। সেটা একটা কমপ্লিট সেন্টেন্স হতে পারে, একটা ক্লজ হতে পারে, একটা ফ্রেজ হতে পারে, একটা ওয়ার্ড হতে পারে। যে ওয়ার্ড বা যে ফ্রেজ বা যে ক্লজ থেকে বোঝা যাচ্ছে যে তুমি যেটাকে ট্রু বলছো সেটা সত্যি কিনা, বা সেইটার সপক্ষে তোমার যুক্তিটা কি, কোথায় পেলে তুমি টেক্সট থেকে, কোথায় বুঝতে পারলে যে এটা ট্রু। যদি ফলস মনে হচ্ছে তোমার গিভেন স্টেটমেন্টটা, তাহলে সেটা কেন ফলস মনে হলো, কোথায় তুমি বুঝতে পারলে, কোন টেক্সটের কোন অংশটুকু পড়ে, সেইটুকু তোমাকে তুলতে হবে। তোমার উত্তরের সপক্ষে যুক্তিটা তুলতে হবে। ওকে, বেশ, তাহলে আমরা প্রথমে আছে দেখো, স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক। স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা করছে। হ্যাঁ, তাই তো, স্বামী তো তাই বলেছিল, তাহলে ট্রু হবে। সাবজেক্ট স্টেটমেন্ট দেখো দেখো আছে প্রথমেই যেটা আমি বললাম আর কি, যে অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক, ওটা হেড হতো, HEAD। ওকে, নেক্সট, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। স্বামী তার বাবার ঘরে শুয়েছিল, তাই কি? না, এটা সত্যি নয়। কোথায় শুয়েছিল আমরা জানি, মায়ের ঘরে শুয়েছিল। তাহলে সাবজেক্ট স্টেটমেন্ট কি লিখবো না, দেখো কোন জায়গাটা আছে, দেখো না, at 9:30 when he ought to have been in the school prayer hall, Sami was lying on the bench in mother's room.
তাহলে এই সেন্টেন্সটা থেকে পাবো। তাহলে আমাদের কতটুকু দরকার না, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, এইটুকু অংশ দরকার। বেশ, সেই জন্য আমরা প্রথমের অংশটুকু লিখিনি। যখন আমরা একটা পূর্ণ বাক্যের কিছু অংশ বাদ দিচ্ছি, তখন যে দিকটা বাদ দিচ্ছি সেই দিকে প্রথমে 3টে ডট দিতে হয়, এবং সেটাই দেখো আমরা শুরুতে করেছি, 3টে ডট দিয়েছি, তারপর লিখেছি স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। এটা থেকে কি বোঝায় না, এটা থেকে বোঝায় সেন্টেন্সটার আরও কিছু অংশ প্রথমে ছিল যেটা আমি লিখিনি এখানে, আমার দরকার হয়নি বলে। আবার একই রকমভাবে যদি শেষে কিছু বাকি রয়ে যায়, তাহলে শেষেও আবার 3টে ডট দিতে হবে। ওকে, এটাই নিয়ম, এটাই রুলস। নেক্সট দেখো 3 নাম্বার রয়েছে, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। স্বামীর মতে হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পেত না। ঠিক কি না? ঠিক নয়। কেন ঠিক নয় না, ওই যে শেষে বলেছে যে হেডমাস্টারও নাকি স্যামুয়েলকে ভয় পায়, তারা বলে হেডমাস্টারও নাকি স্যামুয়েলকে ভয় পায়, এটা স্বামী তার বাবাকে বলেছে। তাহলে দেখো সাবজেক্ট স্টেটমেন্ট কোনটা হবে না, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। নেক্সট অ্যাক্টিভিটি 4 অর্থাৎ ইউনিট 2 এর শেষে যেটা রয়েছে, দেখো প্রথমেও কি রয়েছে না, বিকল্পধর্মী কোশ্চেন। ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ ড্যাশ টেলিগ্রাম, নোটিশ, লেটার না রিপোর্ট। বাবা ঠিক করেছিল যে হেডমাস্টারকে পাঠাবে, কি পাঠাবে, চিঠি পাঠাবে বলেছিল। বেশ, তাহলে লেটার। নেক্সট রয়েছে আমাদের দেখো, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই। যখন স্কুলে যাচ্ছিল তখন স্বামী চিন্তিত ছিল কিসের দ্বারা, বা স্বামী বদার্ড হচ্ছিল, দংশিত হচ্ছিল কিসের দ্বারা না, তার বিবেকের দংশন দংশিত হচ্ছিল। তাহলে অপশন কি দেওয়া আছে, কনসায়েন্স, হেডেক, টুথেক, ফিভার। কি উত্তর আসবে, কনসায়েন্স। নেক্সট দেখো, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ। স্যামুয়েলের কোটের যে কালার সেটা কি ছিল, ব্ল্যাক, ব্লু, হোয়াইট, ইয়েলো। কি কালার ছিল, ইয়েলো। বেশ, এবার দেখো 5 অ্যাক্টিভিটি 5, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে সঠিক তথ্য নিয়ে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। কি রয়েছে প্রথমে, দ্য ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান্ড ড্যাশ। বাবার আচরণ নিয়েছিল একটা ড্যাশ, কি নিয়েছিল, একটা অপ্রত্যাশিত মোড় নিয়েছিল। তাহলে কি উত্তর আসবে না, অ্যান আনএক্সপেক্টেড টার্ন। নেক্সট, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয়। তাহলে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং ড্যাশ, কি হবে না, ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। নেক্সট আছে, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু ড্যাশ, কি হবে না, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, না তার মনস্থির করার জন্য স্যামুয়েলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য, তাই তো। তাহলে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। অ্যাক্টিভিটি 6 চলে এসো, আমাদেরকে কোশ্চেন আনসার দেওয়া আছে। বলছে, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার। বাবা চিঠিটা কোথায় রেখেছিলেন, কি করেছিলেন তিনি, চিঠিটা লেখার পর তিনি এটা একটা এনভেলাপের মধ্যে এটাকে ঢুকিয়ে দিয়েছিলেন এবং সিল করেছিলেন। তাহলে আমাদের এটাই উত্তর। তাহলে কি লিখবো, ফাদার ডিড পুট, মিশে গিয়ে পুটেই থাকবে কারণ পুট পুট পুট। তাহলে ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলাপ। বেশ, উত্তর হয়ে গেল আমাদের। নেক্সট আছে, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী কি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল স্যামুয়েলের ব্যাপারে, অর্থাৎ স্যামুয়েলের ব্যাপারে স্বামী কোন সিদ্ধান্তটা নিতে ব্যর্থ হয়েছিল। দেখো ওখানে টেক্সট পড়লেই দেখতে পাবে তোমরা, ওখানে বলা ছিল স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, এটা ছিল, তাই তো। তাহলে সেটাই উত্তর আমরা এখানে আমাদের কোশ্চেনের মতো থ্রো করবো, যে স্বামী ডিড ফেল, তাহলে ফেল্ড, স্বামী ফেল্ড টু ডিসাইড if Samuel really deserved the allegations made against him in the letter. Okay, next, how did Samuel look? স্যামুয়েলকে কেমন দেখতে লাগছিল। দেখো আমি পড়ানোর সময়ও বলেছিলাম যে এই অংশটা থেকে যেভাবেই কোশ্চেন সেট করুক না কেন, অর্থাৎ ডিসক্রাইব স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স, হাউ ডিড স্যামুয়েল অ্যাপিয়ার, হাউ ডিড স্যামুয়েল লুক, যা কোশ্চেনেই সেট হোক না কেন, যখনই মনে হবে তোমার যে এখানে স্যামুয়েলের বর্ণনা চাইছে, তখন একটা গতানুগতিক স্ট্রাকচারকে আমরা মনে রাখবো এবং এটাই সব ক্ষেত্রে লিখবো। কি লিখবো না, স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস, থিন মুস্তাচ, আনসেভেন চিক অ্যান্ড হি ইউজড টু ওয়্যার এ ইয়েলো কোট। হয়ে গেল। নেক্সট অ্যাক্টিভিটি 7, দেখো অ্যাক্টিভিটি 7-এও আমাদের কি রয়েছে না, বিকল্পধর্মী প্রশ্ন উত্তর রয়েছে।
কি আছে প্রথমে না, হোয়েন সামি এন্টার দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং, কি পড়াচ্ছিল না অ্যারিথমেটিক পড়াচ্ছিল, বেশ তাহলে অ্যারিথমেটিক। নেক্সট আছে সামি ওয়াজ লেট টু স্কুল বাই হাফ অ্যান আওয়ার, অ্যান আওয়ার, 2 আওয়ার্স, 3 আওয়ার্স, কতক্ষণ দেরি হয়েছিল? স্যামুয়েল বলেছিল যে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তাই তো, তাহলে উত্তর আসবে আমাদের হাফ অ্যান আওয়ার। নেক্সট দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর 1 ডে, মান্থ, উইক, ইয়ার, কি উত্তর আসবে? উইক, বেশ। নেক্সট দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে সেন্টেন্সগুলো পূরণ করতে হবে। হচ্ছে অ্যাজ সামি এন্টার্ড দ্য স্কুল গেট ড্যাশ, কি হয়েছিল? যখন স্বামী স্কুলের গেটে প্রবেশ করেছিল তখন কি হয়েছিল না, তার মাথায় একটা বুদ্ধি এসেছিল, তাই তো, তাহলে অ্যান আইডিয়া অকার্ড টু হিম। নেক্সট আছে স্বামী স্টুড অ্যাট ড্যাশ, স্বামী দাঁড়িয়েছিল ড্যাশ, কোথায় দাঁড়িয়েছিল না তার ক্লাসের প্রবেশপথের মুখে, তাহলে কি লিখবো না অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। ওকে, নেক্সট আছে ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড ড্যাশ, বাবা স্বামীর কাছ থেকে চিঠিটা ছিনিয়ে নিয়েছিল এবং ড্যাশ, কি করেছিল? ছিঁড়ে ফেলেছিল, তাহলে কি লিখবো না টোর ইট অফ, টোর ইট অফ। নেক্সট অ্যাক্টিভিটি 9-এ, অ্যাক্টিভিটি 9-এ রয়েছে আমাদের কজ এফেক্ট, একদিকে কজ দেওয়া আছে আর অন্যদিকে এফেক্টগুলো লিখতে হবে। দেখো এখানে যেগুলো সাদা কালিতে সেইগুলো অ্যাকচুয়ালি দেওয়া ছিল আর হলুদ কালিরগুলো উত্তর আমরা লিখেছি। তাহলে দেখো প্রথমে এফেক্ট দেওয়া আছে, কজ লিখতে হবে। প্রথমে কি দেওয়া ছিল না স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী তার হোমওয়ার্ক করেনি। এর কারণ কি না সে কি বলেছিল না বলেছিল আমার হেডেক হয়েছে, তাই তো, আই হ্যাড এ হেডেক। তাহলে কি লিখবে না স্বামী প্রিটেন্ডেড দ্যাট, আচ্ছা ওর কি সত্যি সত্যি হেডেক হয়েছিল? তা তো হয়নি, সে কি করছিল? ভান করছিল। তাহলে আমরা তার হেডেক হয়েছিল না বলে আমরা যদি বলি সে ভান করছিল যে তার হেডেক হয়েছে, সেটা তো আরো বেশি ভালো হবে, তাই না? বেশ, তাহলে কি লিখবো না স্বামী প্রিটেন্ডেড দ্যাট হি হ্যাড এ হেডেক। নেক্সট কজ দেওয়া আছে, এফেক্ট লিখতে হবে। কজ কি আছে না স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েলের মতো এত ভালো মানুষ স্বামী কখনো দেখেনি। বেশ, এর ফলে কি হয়েছিল না এর ফলে সে দুঃখিত হয়েছিল, তাই তো, যে কেন এত ভালো মানুষ কেন আমাকে বকলো না, বকলে তো চিঠিটা যুক্তিযুক্ত প্রমাণিত হতো, তাহলে আমার বিবেকের দংশন হতো না, তাই তো। বেশ, তাহলে কি উত্তর লিখবো না স্বামী ফেল্ট স্যাড বা হি ফেল্ট স্যাড। ওকে, নেক্সট এফেক্ট দেওয়া আছে, কজ লিখতে হবে। স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী তার চিঠিটা ডেলিভার করতে পারেনি। কেন পারেনি না হেডমাস্টার ছুটিতে ছিল, তাহলে কি লিখবো দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইক স্লিপ। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 10 কি করতে বলেছে আমাদেরকে না বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বিকল্পধর্মিতাগুলোকে বা নিচের বিকল্পগুলোকে পছন্দ করতে বলছে, বাছাই করতে বলছে সঠিক উত্তরটা লেখার জন্য, সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য। তাহলে দেখো কি ছিল না রিনা ব্রেকেটে আছে টেক, টেক্স, টুক দ্য বাস এভরিডে, তাহলে এভরিডে আছে, কি বুঝতে পারছি প্রেজেন্ট টেন্স হবে। ওকে, কারণ প্রতিদিন ঘটে এইরকম অভ্যাসগত সত্য বোঝানোর জন্য কি ব্যবহার করা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। বেশ, তাহলে প্রেজেন্ট টেন্স হবে, আমরা বুঝতে পারছি। তাহলে টুকটা হবে না, টুক পাস্ট টেন্স, তাহলে ওটা প্রথমেই বাদ চলে গেল। তাহলে রইল কি টেক এবং টেক্স। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে, কি করে বাঁচবো না সাবজেক্টকে রিনা, রিনা কোন পার্সন কোন নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে কি হয় ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, তাহলে এখানে কি হবে টেক্স হবে। অতএব এটাই আমার উত্তর। একই রকমভাবে দেখো এইভাবে ধাপে ধাপে তোমাদেরকে বিচার করতে হবে। এই যে ভার্ব ফর্মগুলো দিয়েছে এগুলোর বিচার করার পদ্ধতি কি, টেন্স জানতে হবে, 2 নম্বর হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট জানতে হবে, 3 নম্বর হচ্ছে ভয়েসটা খেয়াল রাখতে হবে, আর 4 নম্বর জিরান্ড এবং পার্টিসিপল এগুলোকে খেয়াল রাখতে হবে। তাহলে 4টে জিনিসকে মাথায় রাখতে হয় যখন আমরা ভার্ব ফর্ম করি। শুধুমাত্র টেন্স খেয়াল রাখলে হবে না, টেন্সের পাশাপাশি কি বললাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা খেয়াল রাখতে হবে,
ভয়েস চেঞ্জের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, অনেক সময় মানে অ্যাক্টিভ ভয়েসে হবে না প্যাসিভ ভয়েসে হবে, কোন ফরমেশনটা হবে সেটা ঠিক করতে হয় ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী। আচ্ছা 3 নম্বর বললাম যে জিরান্ট পার্টিসিপেলের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে এই টোটাল 4টে জিনিস বললাম, এই 4টে জিনিসকে মাথায় রাখতে হয় কিন্তু। ওকে বেশ, তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে আছে লাস্ট মানডে হোয়াইল উই ওয়াজ ওয়াচিং, হ্যাড বিন ওয়াচিং, ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। তাহলে বলছে লাস্ট মানডে গত সোমবার ড্যাশ দ্য টেলিভিশন, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, অর্থাৎ যখন আমরা টেলিভিশন দেখছিলাম তখন ইলেকট্রিসিটি চলে গেছিলো। তাহলে প্রথমেই দেখো লাস্ট মানডে বলা আছে, অর্থাৎ অতীতের কথা বলা আছে। যদি অতীতের কথা বলা থাকে তাহলে অবশ্যই সেটা পাস্ট টেন্স হবে। এবারে আমাকে ঠিক করতে হবে পাস্টের কোন ফর্মটা হবে। তাহলে পাস্ট টেন্স যখন হবে তখন প্রথমেই কি হয়ে গেল, হ্যাভ বিন ওয়াচিং, এটা বাদ চলে গেল আমার। ওকে, তাহলে পড়ে রয়েছে ওয়াজ ওয়াচিং না ওয়ার ওয়াচিং, কোনটা হবে না? দেখো সাবজেক্টকে উই, উই কোন পার্সন কোন নাম্বার, উই প্লুরাল নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, তাহলে তারপর ওয়াজ হয় না ওয়ার হয় না? আমরা জানি ওয়ার হয় উইয়ের পর, তাহলে কোনটা উত্তর আসবে না ওয়ার ওয়াচিং। ওকে নেক্সট, বাই দিস টাইম টুমরো দে ড্যাশ, আগামীকাল এই সময়ের মধ্যে তারা ড্যাশ। দেখো এটা কি বোঝাচ্ছে, ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ শেষ হয়ে গিয়ে থাকবে এরকমটা বোঝাচ্ছে। আর এরকম বোঝানোর জন্য কোন টেন্স ব্যবহার করি আমরা না ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। তাহলে কোনটা এখানে ফিউচার পারফেক্ট টেন্সের রূপ আছে না উইল হ্যাভ লেফট না উইল হ্যাভ লিভড না উইল হ্যাড লেফট। দেখো হ্যাঁ ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার তোমরা টেন্সের যে চ্যাপ্টারটা যখন গ্রামার আমি আপলোড করব তখন সেখানে দেখে নেবে যে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর চলে আসবে শ্যাল অথবা উইল, তারপর হ্যাভ, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওকে বেশ, তাহলে উইল হ্যাভ লেফট এইটা হবে আমাদের উত্তর, বাকিগুলো নয়, কারণ উইলের পর হ্যাভ দিয়েছে তারপর লিভ দিয়েছে। দেখো তাহলে হ্যাভ ভার্বের পর কখনোই লিভ বসতে পারে না, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে পারে না, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে দ্বিতীয়টা নয়। আবার উইল হ্যাড লেফট, উইলের পর হ্যাড দিয়েছে, সেটা কখনোই হতে পারে না, কারণ একটা অক্সিলারি বসলে পরের অক্সিলারির অরিজিনাল ফর্ম বসে, এটা আমরা জানি, তাহলে এটা হতে পারে না। তাহলে এই দুটো হতে পারে না বলে এটা হচ্ছে ক্লিয়ার। নেক্সট অ্যাক্টিভিটি 11, অ্যাক্টিভিটি 11-এ কি করতে বলেছে দেখো না, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন বসিয়ে এই ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে বলেছিল। বলছে আরিফা দ্য ইয়াঙ্গার ড্যাশ দ্য টু গার্লস। দেখো ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস আমাদের আপাতভাবে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু দুজনের কথা বলা হয়েছে সেখানে বিটুইন করবো আমরা। ওকে, অফ দ্য করতে পারো, কোনো অসুবিধা নেই। দ্য ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস বা ইয়াঙ্গার বিটুইন দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড আইআইটি হোয়াইল ড্যাশ এল্ডার ওয়ান, হোয়াইল দ্য এল্ডার ওয়ান ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার, ইজ অ্যান ইঞ্জিনিয়ার ড্যাশ এ মাল্টিন্যাশনাল কোম্পানি, ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি। নেক্সট এবার দেখো আমাদের রাইটিং ছিল এক্সারসাইজ 12-তে, তাই তো কি ছিল না, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস। একটা এডিটোরিয়াল লেটার ছিল, আমরা এই এডিটোরিয়াল লেটারের জন্য একটা আলাদা ভিডিও করব, সেটা রাইটিং সেকশনে দেওয়া থাকবে। আমি রাইটিং সেকশনে ভিডিও এখন আপলোড করিনি, বায়োগ্রাফি এবং প্রসেসিংটা করেছি শুধুমাত্র, সেখানে তোমরা ওগুলোও দেখে নিতে পারো, তোমাদের ওগুলোও কাজে লাগবে। তো যাই হোক, আমি যখন এই এডিটোরিয়াল লেটার নিয়ে ভিডিওটা আপলোড করব সেখানে তোমাদের এটাও থাকবে, তোমাদের এক্সারসাইজের যে এই এক্সাম্পলটা অর্থাৎ রেকলেস ড্রাইভিং, এটা অবশ্যই থাকবে, এবং তার পাশাপাশি আরও অনেকগুলো এডিটোরিয়াল রাইটিং কিন্তু সেখানে আমি যোগ করব। তাহলে যখন আমি সেটা আপলোড করব তখন তোমরা সেটা দেখে নেবে। তো তার জন্য তোমরা এক কাজ করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তার পাশে যে বেল নোটিফিকেশনের জন্য যে আইকনটা রয়েছে সেই আইকনটাতে হিট করে অল অপশানটা দিয়ে রাখো, যাতে করে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ক্লাসের জন্য যদি আপলোড করা হয়ে থাকে তাহলে তোমরা সেটা দেখে নিতে পারবে। রাইটিং যদি আপলোড করা হয় সেটা তোমরা দেখে নেবে, গ্রামার আপলোড করলে সেটা দেখে নেবে। ওকে, তাহলে নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা ওইভাবে বেল আইকনটা হিট করে রাখো। ওকে, আমরা চলে এসেছি এক্সট্রা কোশ্চেন্সে। আমরা এই টেক্সটটা দেখো, এখানে আমি প্রথমেই বলে দিই
যদিও এই প্রোজ থেকে মাধ্যমিকে এই ধরনের এসএ কিউ টাইপের কোশ্চেন পড়ে না, ট্রু ফলস পড়ে, সেন্টেন্স কমপ্লিশন পড়ে, কজ এফেক্ট পড়ে, এই জাতীয় কোশ্চেন পড়ে, কিন্তু আমরা এই এক্সট্রা কোশ্চেন এসএ কিউ টাইপের করেছি এই কারণেই যাতে করে টেক্সটটা বুঝতে সুবিধা হয় এবং এই এসএ কিউ টাইপ কোশ্চেনগুলো তোমাদেরকে ওই কজ এফেক্ট বলো বা ট্রু ফলস বলো এগুলো লিখতে সাহায্য করবে, বা সেন্টেন্স কমপ্লিশন বলো, যাই বলো না কেন, স্টেটমেন্ট রিজন বলো, এইগুলো লিখতে তোমাদেরকে সাহায্য করবে আসলে। ওকে, এত ধারণাটা ক্লিয়ার হবে, সেন্টেন্স গঠন কিভাবে করতে হচ্ছে সেটা ক্লিয়ার হবে, এবং এই উত্তরগুলো তোমাকে ওখানে সাহায্য করবে, কজ এফেক্টে সাহায্য করবে। কারণ এই প্রথমেই দেখো, প্রথমের কোশ্চেনটা আছে, হোয়াই ডিড সামি শাডার হোয়াইল লাইং ইন বেড? কেন স্বামী চমকে উঠেছিল যখন বিছানায় শুয়েছিল? তার মানে এখানে কি বোঝা যাচ্ছে, এটা কিন্তু কজ এফেক্টে খুব সুন্দরভাবে চাটে ফেলে দেওয়া যায়, তাই তো? বেশ, তাহলে কিভাবে দেওয়া যায় না, একদিকে দেওয়া যায় স্বামী শাডার্ড হোয়াইল লাইং ইন বেড, স্টেটমেন্টে দিয়ে দিল, আর এবার কজটা তোমাকে লিখতে বললো, তাহলে কজটা কি আসবে? উত্তর হিসাবে যেটা লিখেছি সেটাই কজ আসবে। ওকে, বেশ, তাহলে যাই হোক, আমরা কোশ্চেনগুলো আলোচনা করছি, তোমরা এগুলোকে স্ক্রিনশট নিয়ে রাখবে এবং এগুলো তোমরা খাতায় লিখে রাখবে, অবশ্যই লিখে রাখবে। দেখো কি আছে, হোয়াই ডিড সামি শাডার হোয়াইল লাইং ইন বেড? স্বামী কেন চমকে উঠেছিল, কম্পিত হয়ে উঠেছিল ভয়ে যখন বিছানায় শুয়েছিল? কেন না, সে হঠাৎ করে মনে হয়েছিল যে হাই রে, আজ তো সোমবার, এই তো একটু আগেই ছিল শুক্রবার। বেশ, তাহলে হোয়াইল লাইং ইন বেড সামি শাডার্ড because it was Monday morning and it looked as though only a moment ago it was Friday. Next, what did Sami hope lying in bed? বিছানায় শুয়ে শুয়ে স্বামী কি আশা করেছিল? কি আশা করেছিল না, যাতে তাকে স্কুল যেতে না হয়। তাহলে lying in bed Sami hoped he did not have to go to school. Next, what was Sami's first excuse for not going to school? স্বামীর প্রথম অজুহাত কি ছিল? এক্সকিউজ মানে অজুহাত, তা স্বামীর প্রথম অজুহাত কি ছিল স্কুল না যাওয়ার ব্যাপারে? কি অজুহাত দিয়েছিল? যে তার মাথা যন্ত্রণা করছে, তাই তো? তাহলে কি লিখবো না, ফর নট গোয়িং টু স্কুল স্বামী ফার্স্ট এক্সকিউজ ওয়াজ দ্যাট হি হ্যাড এ হেডেক। এখানে স্বামী হয়েছে, স্বামীজ হতো, অ্যাপোস্ট্রফি এস বসতো একটা, ঠিক করে নেবে তোমরা। নেক্সট, হোয়েন ডিড স্বামী ওয়েল অ্যান্ড হোয়াট? স্বামী কখন চিৎকার করে উঠেছিল এবং কেন? কখন সে বিলাপ করে উঠেছিল বা কখন কান্না করে উঠেছিল, চিৎকার করে উঠেছিল? না, যখন 9টা বাজছিল ঘড়িতে। কেন না, কারণ তার মাথা ব্যথা করছিল বলে। তাহলে অ্যাট 9 o'clock স্বামী ওয়েলড আউট দ্যাট হি হ্যাড এ হেডেক। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ ফাদার্স রিয়েকশন হিয়ারিং স্বামীজ এক্সকিউজ অফ হেডেক? বাবার রিয়েকশন কি হয়েছিল স্বামীর এই মাথা ব্যথার, মাথা যন্ত্রণার অজুহাত শুনে? কি করেছিল তার বাবা? রিয়েকশনটা বলেছিলাম পড়ানোর সময় যে তার বাবা মোটেই বিশ্বাস করেনি এই অজুহাতে এবং এটাকে ননসেন্স বলেছিল, তাকে ড্রেস আপ করে স্কুল যেতে বলেছিল। তাহলে সেটাই লিখেছি, দেখো এই পয়েন্টগুলোই। হিয়ারিং স্বামীজ এক্সকিউজ অফ হেডেক, ফাদার ডিড নট বিলিভ ইট অ্যান্ড কল্ড ইট ননসেন্স অ্যান্ড অর্ডার্ড হিম টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। হয়ে গেল। নেক্সট, হোয়াই ডিড স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিক্স? স্বামী কেন তার ট্যাকটিক্সটা পাল্টে দিয়েছিল? তার সাথেই দিয়েছে হোয়াট ওয়াজ হিজ সেকেন্ড এক্সকিউজ? তার দ্বিতীয় অজুহাতটাই বা কী ছিল? তাহলে কেন ট্যাকটিক্স পাল্টে দিয়েছিল? কারণ সে ভেবেছিল বাবা খুব ভীষণ স্ট্রিক্ট হতে পারে, তাই তো? তাহলে স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, ওটা COULD হতো, কে হয়ে গেছে, স্পেলিং মিস্টেক, টাইপিং মিস্টেক। তাহলে কি বলছে, স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স। তার সাথেই দিয়েছিল যে কোশ্চেনটা, যে হোয়াট ওয়াজ হিজ সেকেন্ড এক্সকিউজ? তার সেকেন্ড এক্সকিউজ কি ছিল না, তার দেরি হয়ে গেছে তাই সে যাবে না, তাই তো? তাহলে কি লিখবো না, হিজ সেকেন্ড এক্সকিউজ ওয়াজ দ্যাট হি ওয়াজ ভেরি লেট সো হি কুড নট go to the class বা go so late to the class. Okay, next, how did Sami describe Samuel before his father? স্বামী কিভাবে স্যামুয়েলের বর্ণনা করেছে তার বাবার সামনে, অর্থাৎ স্যামুয়েলকে কিভাবে প্রেজেন্ট করেছে তার বাবার সামনে, কিভাবে তুলে ধরেছিল না, তাকে ভিলেন বানিয়ে দিয়েছিল এক প্রকার, নাকি? যে স্যামুয়েল ভীষণ রাগী মানুষ, সবসময় বকে, বিশেষ করে যারা দেরি করে আসে তাদেরকে ভীষণ বকে, এমনকি হেডমাস্টারও নাকি দেখে ভয় পায়, এইসব বলেছিল। তাহলে এই পয়েন্টগুলো আমার উত্তর, এগুলোকে আমি সাজাবো। দেখো কিভাবে সাজাচ্ছি, দেখো বলছি, বিফোর হিজ ফাদার Sami described Samuel as a very angry man. He said that
Samuel was specially angry with the boys who came in late, and even the headmaster was afraid of him. Yes. Next, what did Sami hope when he was talking with his father? যখন স্বামী তার বাবার সাথে কথা বলছিল তখন সে কি আশা করেছিল? কি আশা করেছিল? যে তার এই অজুহাত দিয়ে অন্তত তার বাবাকে বোঝানো যাবে যে কেন তার অন্তত সেই দিনটার জন্য স্কুল কামাই করা উচিত। ক্লিয়ার? অর্থাৎ এটা সেকেন্ড ইউনিটের যে স্বামী হোপ সেটা, তাই তো? তাহলে কি লিখবো? না, when Sami was talking with his father, he hoped that with his excuse, his father would be made to see why he must avoid school for the day. Next, what was the unexpected behavior of Sami's father? স্বামীর বাবার অপ্রত্যাশিত আচরণটা কি ছিল? কি অপ্রত্যাশিত আচরণ? স্বামী কোনটা প্রত্যাশা করেনি? না, তার বাবা হঠাৎ করে বলেছিল, বেশ আমি তোকে একটা চিঠি লিখে দিচ্ছি হেডমাস্টারের উদ্দেশ্যে, সেটা দিয়ে দিবি। এই যে কথাটা, স্বামীর বাবার যে প্রস্তাবটা হেডমাস্টারের উদ্দেশ্যে চিঠি পাঠানো, এটা ছিল আনএক্সপেক্টেড। তাহলে কি লিখবো? না, Sami's father proposed to send a letter with Sami to the headmaster. This was an unexpected behavior of Sami's father. Next, did Sami make any protest when his father proposed to send a letter? বিটা হতো না, স্পেস হতো তার জায়গায়। তাহলে স্বামী কি কোনো প্রতিবাদ করেছিল যখন তার বাবা একটা চিঠি পাঠাবো বলেছিল বা চিঠি পাঠানোর প্রস্তাব দিয়েছিল? প্রতিবাদ কি করেছিল? দেখো ওই জায়গাটার টেক্সটটা ভালো করে খেয়াল করো, ওইখানে বলা আছে যে স্বামী প্রতিবাদ করলেও তার বাবার মন পাল্টানো যেত না। দেখো আমি এক্স্যাক্টলি লাইনটা পড়ছি, কি লেখা ছিল যে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী, জাস্ট এ মিনিট আমি হারিয়ে ফেলেছি, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, এটা বলা আছে। অর্থাৎ কোনো পরিমাণ প্রতিবাদেই স্বামীর বাবার মন কিন্তু পাল্টানো যেত না, অর্থাৎ পাল্টাতে পারতো না। তার মানে বোঝা যাচ্ছে স্বামী প্রতিবাদ করেনি, করলেও পারতো না সেটা আলাদা দিক, কিন্তু স্বামী প্রতিবাদ করেনি। ওকে, কারণ উড দেওয়া আছে। বেশ, তাহলে কি লিখবো? নো, Sami did not make protest when his father proposed to send a letter, as he knew no amount of protest could change his father's mind. তাহলে সে করেনি কারণ সে জানতো যে কোনো প্রতিবাদেই তার বাবার মন পাল্টানো যাবে না। ওকে, দেখো তাহলে কোনটার থেকে আমরা বুঝলাম যে এই যে উড বলা আছে, উড মেক বলা আছে, যদি উড মেক না থেকে বলতো নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী মেড হিম চেঞ্জ হিজ মাইন্ড যদি থাকতো শুধুমাত্র, তাহলে বলতাম যে স্বামী প্রতিবাদ করেছিল কিন্তু তাতে কাজ হয়নি। কিন্তু যেহেতু উড বলা আছে তার মানে সেখান থেকে বোঝা যাচ্ছে প্রতিবাদেই করেনি। ওকে, বেশ, এটা একটু কনফিউজিং আনসার হয়ে যায়, সেই জন্য আমি বিশ্লেষণ করে দিলাম তোমাদেরকে। নেক্সট, হোয়াট ডিড স্বামী ওয়ান্ট টু নো ফ্রম হিজ ফাদার? স্বামী কি জানতে চেয়েছিল তার বাবার কাছ থেকে? কি জানতে চেয়েছিল? যে সে কি লিখেছে চিঠিতে নাকি? তাহলে কি লিখবো? ফ্রম হিজ ফাদার স্বামী ওয়ান্টেড টু নো হোয়াট হি হ্যাড রিটেন ইন দ্য লেটার। নেক্সট, হোয়াট ওয়াজ হিজ ফাদার্স ইনস্ট্রাকশন রিগার্ডিং দ্য লেটার? চিঠি সম্পর্কে তার বাবার ইনস্ট্রাকশন কি ছিল, নির্দেশ কি ছিল? কি বলেছিল তার বাবা? চিঠিটা হেডমাস্টারকে দিয়ে ক্লাসে চলে যেতে, তাই তো? তাহলে হিজ ফাদার ইনস্ট্রাক্টেড স্বামী টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যান্ড গো টু হিজ ক্লাস। নেক্সট, হোয়াট ওয়াজ স্বামীজ ফিলিং হোয়াইল গোয়িং টু স্কুল? যখন স্কুলে যাচ্ছিল স্বামীর অনুভূতি কি হয়েছিল? কি অনুভব করেছিল স্বামী? না, স্বামী ফেল্ট স্যাড, বা বলবো স্বামী ফেল্ট দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। তাহলে কি লিখবো? হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ফেল্ট দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। হয়ে গেল। নেক্সট, হোয়াই ডিড স্বামীজ কনসায়েন্স বদার হিম? স্বামীর বিবেক তাকে দংশিত করছিল কেন? কেন দংশিত করছিল? কারণ সে নিশ্চিত ছিল না যে স্যামুয়েলের যে বর্ণনা দেওয়া হয়েছে এই চিঠিতে সেটা অ্যাকিউরেট কিনা, তাই তো? বা স্যামুয়েলের বর্ণনা যেটা সে তার বাবার কাছে তুলে ধরেছে সেটা অ্যাকিউরেট কিনা, সেটা ঠিক কিনা, সম্পূর্ণ সঠিক কিনা, সেই ব্যাপারে সে নিজে নিশ্চিত ছিল না। সেই কারণেই তার বিবেক তাকে দংশন করছিল। তাহলে কি লিখবো? না, স্বামীজ কনসায়েন্স বদার্ড হিম বিকজ হি ওয়াজ নট এট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অ্যাবাউট স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। নেক্সট, হোয়াই ডিড স্বামী স্টপ অন দ্য রোড সাইড? স্বামী রাস্তার পাশে থেমে গিয়েছিল কেন? দাঁড়িয়ে পড়েছিল কেন? কেন দাঁড়িয়ে পড়েছিল?
না স্যামুয়েলের ব্যাপারে মনস্থির করার জন্য, তাই তো? তাহলে কি লিখবো? স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। এটা এম এ এলই হয়ে গেছে, ওটা এম এ কেই হতো, টাইপিং মিস্টেক। ওকে, হোয়াট ওয়াজ সামিজ অ্যাকচুয়াল রিয়েলাইজেশন অ্যাবাউট স্যামুয়েল? এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন এটা, যে স্বামীর প্রকৃত উপলব্ধি কী হয়েছিল স্যামুয়েল সম্পর্কে। অর্থাৎ সে যখন রাস্তায় যাচ্ছিল তখন স্যামুয়েল সম্পর্কে অনেক কিছু ভাবছিল, তার মধ্যে কষ্ট হচ্ছিল, বিবেকের দংশন হচ্ছিল। সেই সময় স্যামুয়েল সম্পর্কে তার যে ধারণা তৈরি হয়েছিল সেটাই প্রকৃত ধারণা। তার সেখানে তার কি ধারণা হয়েছিল? যে স্যামুয়েল এতটাও খারাপ লোক নয়, সে অন্যান্য টিচারদের তুলনায় ব্যক্তিগতভাবে একটু বেশি বন্ধুত্বপূর্ণ। আর তাছাড়া স্বামী এটাও অনুভব করেছিল যে তার প্রতি স্যামুয়েলের একটা বিশেষ দৃষ্টি রয়েছে, একটা বিশেষ কেয়ার রয়েছে, একটা বিশেষ রিগার্ড রয়েছে। তাহলে এটাই প্রকৃত রিয়েলাইজেশন, তাই তো? তাহলে কি লিখবো? স্বামীজ অ্যাকচুয়াল রিয়েলাইজেশন অ্যাবাউট স্যামুয়েল ওয়াজ দ্যাট স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। পার্সোনালি স্যামুয়েল ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। Sami also felt that Samuel had a special regard for him. Next, why was Sami's head dizzy? Sami's মাথা ঝিমঝিম করছিল কেন? কি লিখবো? না, Sami's head was dizzy with confusion because he could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. তাহলে মাথা ঝিমঝিম করছিল কারণ সে সিদ্ধান্ত নিতে পারছিল না যে চিঠিতে যে সমস্ত অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলোর প্রকৃত দাবিদার বা প্রকৃত প্রাপক কিনা স্যামুয়েল, এটা সিদ্ধান্ত নিতে পারছিল না। তাই তার মাথা ঝিমঝিম করছিল বিভ্রান্তিতে। দেখো এখানে আনসার লেখার সময় খুব ট্যাক্টফুলি উইথ কনফিউশন কথাটা কিন্তু যোগ করবে। ওকে, এটা বাদ দিলে কিন্তু পরীক্ষক সম্পূর্ণ তুষ্ট নাও হতে পারেন। নেক্সট, হুইচ ফিল্ড স্বামীনাথন উইথ সরো? কোন জিনিসটা স্বামীনাথনকে দুঃখে ভরিয়ে দিয়েছিল? কোন জিনিসটা? না, যত সে স্যামুয়েলের কথা ভাবছিল তত বেশিভাবে সে দুঃখিত হয়ে পড়ছিল, তাই তো? তাহলে স্যামুয়েলের কথা চিন্তা করাটা, তার মুখটা মনে করাটা তাকে দুঃখে ভরিয়ে দিচ্ছিল। তাহলে কি লিখবো? দেখো তোমাদের বই একদম হুবহু আছে ওই লাইনটা, না, টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, থিন মুস্তাচ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। নেক্সট, when did an idea occur to Sami? কখন একটা বুদ্ধি এসেছিল স্বামীর মাথায়? আর হোয়াট ওয়াজ দ্য আইডিয়া? আইডিয়াটাই বা কী ছিল? কখন বুদ্ধি এসেছিল মাথায়? না, an idea occurred to Sami when he entered the school gate. যখন সে স্কুলের গেটে প্রবেশ করেছিল তখন তার মাথায় বুদ্ধি এসেছিল। কি বুদ্ধি এসেছিল? না, সে চিঠিটা ডেলিভার করবে শেষে, দিনের শেষে। তাহলে দ্য আইডিয়া ওয়াজ দ্যাট হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। নেক্সট, why did Sami want to deliver the letter at the end of the day? স্বামী কেন চিঠিটা দিনের শেষে ডেলিভার করতে চেয়েছিল? কারণ একটা অন্তত সুযোগ পাওয়া যাবে যাতে করে, একটা সারাদিনের জন্য একটা সুযোগ পাওয়া যাবে যাতে করে স্যামুয়েল এমন কিছু হয়তো করবে যাতে করে চিঠিটা যুক্তিযুক্ত প্রমাণিত হয়, তাই তো? তাহলে এটাই উত্তর। তাহলে কি লিখবো? না, স্বামী ওয়ান্টেড, এটা WANTED হতো, ওয়াই হয়ে গেছে, টাইপিং মিস্টেক, ঠিক করে নেবে তোমরা। Sami wanted to deliver the letter to the headmaster at the end of the day because there was a chance Samuel might do something during the course of the day to justify the letter. Next, where did Sami stand? Sami কোথায় দাঁড়িয়ে ছিল? আর তার সাথেই যোগ করেছে what was Samuel teaching then? তখন স্যামুয়েল কি পড়াচ্ছিল? কোথায় দাঁড়িয়েছিল স্বামী? না, ক্লাসে ঢোকার যে এন্ট্রান্স সেখানে দাঁড়িয়েছিল। তাহলে স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু দ্য ক্লাস। আর তার সাথে হোয়াট ওয়াজ স্যামুয়েল টিচিং দেন? স্যামুয়েল কি পড়াচ্ছিল? কি লিখবো? না, দেন স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। নেক্সট, হোয়াট ডিড স্বামী হোপ হোয়েন স্যামুয়েল লুকড অ্যাট হিম? স্বামী কি আশা করেছিল যখন স্যামুয়েল তার দিকে তাকিয়েছিল? কি আশা করেছিল? এই যে ইউনিট 3-তে যে স্বামী হোপ, সেটা কি লিখবো? না, স্বামী আশা করেছিল যে তাকে ভীষণ বকবে স্যামুয়েল। তাহলে কি লিখবো? when Samuel looked at him, Sami hoped that Samuel would scold him severely. Next, when did Sami come to school? কখন স্বামী স্কুলে এসেছিল? কখন এসেছিল? আধ ঘন্টা দেরিতে। তাহলে Sami came to school half an hour late. Next, what did Sami say for being late? দেরি হওয়ার কারণ হিসাবে স্বামী কি বলেছিল? কি বলেছিল? তার মাথা যন্ত্রণা করছে। তাহলে for being late, Sami said that he had a headache. Next,
হোয়াট ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, স্যামুয়েলের কাছ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন কী ছিল। দেখো এখানে বলে রাখি, এরকম কোশ্চেন তোমরা হুবহু কোশ্চেনটাকে কোটেশনের মধ্যে রেখে দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল এটা যদি লেখো, তাহলে পরীক্ষক সম্পূর্ণ খুশি হবেন না। পরীক্ষক চাইবেন যে তোমরা উত্তরটাকে ন্যারেশন চেঞ্জ করে লিখো, অ্যাসার্টিভ ফরম্যাটে কোশ্চেনটা লিখো, এটা পরীক্ষক চাইবেন। হুবহু এরকমভাবে লিখলে সম্পূর্ণ নাম্বার নাও দিতে পারেন। তবে হ্যাঁ, যাদের ক্ষেত্রে মনে হবে যে আমরা গুছিয়ে লিখতে পারবো না ন্যারেশন চেঞ্জ করে, তারা ওভাবে লিখলেই বেশি সুবিধা পাবে আর কি, কারণ ভুল হওয়ার চান্সটা অন্তত থাকবে না। ওকে, বেশ, তাহলে কি লিখবো? অপ্রত্যাশিত প্রশ্ন কি ছিল না, দ্য আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল ওয়াজ হোয়াই হি হ্যাড কাম টু স্কুল অ্যাট অল উইথ হিজ হেডেক। কেন সে স্কুলে এসছে আদৌ তার মাথা যন্ত্রণা নিয়ে, এটাই এই যে প্রশ্নটা, এটাই ছিল অপ্রত্যাশিত প্রশ্ন স্যামুয়েলের তরফ থেকে। নেক্সট, হোয়াই ডিড স্যামুয়েল লুক ইমপ্রেসড, স্যামুয়েলকে কেন ইমপ্রেসড, কেন প্রসন্ন মনে হচ্ছিল, কেন প্রসন্ন হয়েছিল স্যামুয়েল? কারণ সামির বাবা সামিকে উপদেশ দিয়েছিল যে তার স্কুল কামাই করা উচিত নয়, তাই সে খুশি হয়েছিল। তাহলে কি লিখবো? স্যামুয়েল লুকড ইমপ্রেসড বিকজ Sami said that his father had advised him not to miss school. Next, what was Samuel's reaction hearing Sami's father's advice to Sami? সামির বাবা যে উপদেশ স্বামীকে দিয়েছিল এটা শুনে স্যামুয়েলের কি প্রতিক্রিয়া হয়েছিল? আগে ভেবে নাও। না, স্যামুয়েল খুশি হয়েছিল, ইমপ্রেসড হয়েছিল। 2 নম্বর, স্যামুয়েল কি বলেছিল যে তোমার বাবার মতো আরো অনেক, মানে আরো বেশি বেশি করে এই ধরনের বাবা মা আমরা চাই, এরকম প্যারেন্টস, এরকম গার্জেন আমরা চাই যারা সন্তানদেরকে উপদেশ দেবে স্কুল কামাই না করার জন্য, এটা বলেছিল, অর্থাৎ প্রশংসা করেছিল। বেশ, তাহলে কিভাবে লিখবো দেখো, হিয়ারিং সামিজ ফাদার্স অ্যাডভাইস টু সামি, Samuel looked impressed and he said that his father was quite right and they wanted more parents like him. Bas. Next, what did Sami think when Samuel praised his father? Sami কি ভেবেছিল যখন স্যামুয়েল প্রশংসা করেছিল তার বাবার? কি ভেবেছিল? না, মনে মনে কি ভেবেছিল? বেচারা, জানো না তো আমার বাবা তোমার কি করেছে ক্ষতিটা, এটা, তাই তো? তাহলে when Samuel praised Sami's father, Sami expressed sympathy for Samuel, স্যামুয়েলের প্রতি তার একটা সহানুভূতি প্রকাশ করেছিল, and thought that, এবং ভেবেছিল যে he did not know, he বলতে স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েল did not know what his father had done to him, তাই তো? নেক্সট, why did Sami feel sad? স্বামী কেন দুঃখিত হয়েছিল? কারণ সে ভেবেছিল স্যামুয়েল তাকে বকবে, কিন্তু বকেনি, উল্টে বরং তার সাথে ভালো আচরণ করেছিল, জেন্টল আচরণ করেছিল, তাই সে দুঃখিত হয়েছিল। তাহলে কি লিখবো না, স্বামী ডিড ফেল্ট হতো, এটা রিয়েলি সরি, এটা ফিল নয়, ফেল্ট হতো, FELT। স্বামী ফেল্ট স্যাড বিকজ স্যামুয়েল ডিড নট স্কল্ড হিম, ইনস্টিড হি বিহেভড উইথ হিম ভেরি জেন্টলি। ওকে, নেক্সট, when according to Sami did Samuel get most angry? অর্থাৎ স্বামীর মতে কখন স্যামুয়েল সবচেয়ে বেশি রেগে যায়? কখন সবচেয়ে বেশি রেগে যায় স্বামীর মতে? যখন হোমওয়ার্ক চেক করে। তাহলে অ্যাকর্ডিং টু Sami, Samuel got most angry when he checked home lessons. Next, why did Samuel appear very gentle on that day to Sami? কেন সেই দিন স্যামুয়েল স্বামীর কাছে সবচেয়ে জেন্টল মনে হচ্ছিল? কেন মনে হচ্ছিল? একই রকম আগেরটার মতোই উত্তর হবে যে ভেবেছিল ভীষণ বকবে, কিন্তু মোটেই বকেনি, তার সাথে জেন্টল আচরণ করেছিল, তাই কি মনে হয়েছিল না, ভেরি জেন্টল মনে হয়েছিল। তাহলে স্বামী এক্সপেক্টেড স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি, বাট হি ডিড নট, ইনস্টিড হি বিহেভড ভেরি জেন্টলি, সো অন দ্যাট ডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল টু Sami. ওকে, নেক্সট, what did Sami do when the bell rang for last period at 4:30? শেষ পিরিয়ডের ঘন্টা যখন 4:30টার সময় বেজেছিল, তখন Sami কি করেছিল? তার বইগুলো তুলে নিয়েছিল এবং দৌড়ে চলে গেছিল হেডমাস্টারের রুমের কাছে। তাহলে কি লিখবো না, when the bell rang for the last period at 4:30, Sami picked up his books and ran to the headmaster's room. Next, what did Sami find going near the headmaster's room?
হেডমাস্টারের ঘরের কাছে গিয়ে স্বামী কি খুঁজে পেয়েছিল, কি দেখেছিল না তার রুমটা লকড, হেডমাস্টারের রুম লকড দেখেছিল। তাহলে কি লিখবো না গোয়িং নিয়ার দ্য হেডমাস্টার্স রুম স্বামী ফাউন্ড দ্য হেডমাস্টার্স রুম লকড। নেক্সট, হোয়াই কুড নট স্বামী ডেলিভার দ্য লেটার, স্বামী কেন চিঠিটা ডেলিভার করতে পারেনি, কেন পারেনি, হেডমাস্টার ছিল না। তাহলে স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার বিকজ দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইক স্লিপ। নেক্সট, হোয়াট ডিড স্বামীজ ফাদার অ্যান্টিসিপেট, অ্যান্টিসিপেট মানে অনুধাবন করা, আগাম ভেবে নেওয়া, গেস করা, বুঝতে পেরেছো। তাহলে হোয়াট ডিড স্বামীজ ফাদার অ্যান্টিসিপেট, স্বামীর বাবা কি অনুমান করেছিল, কি অনুমান করেছিল না সে চিঠিটা ডেলিভার করবে না, সেটা আগাম অনুমান করেছিল। তাহলে স্বামীজ ফাদার অ্যান্টিসিপেটেড দ্যাট স্বামী উড নট ডেলিভার দ্য লেটার, অর্থাৎ অ্যান্টিসিপেট মানে আগাম অনুমান করা, ওকে, পূর্বাভাস করা বলতে পারো। তাহলে স্বামীর বাবা কি অনুমান করেছিল যে স্বামী চিঠিটা ডেলিভার করবে না। ওই যে যখন স্বামী চিঠিটা নিয়ে ঘরে ঢুকছে তখন বলছে যে আই নিউ ইউ উড নট ডেলিভার দ্য লেটার, আমি জানতাম তুমি ডেলিভার করবে না। তাহলে সেটাই অ্যান্টিসিপেশন নাকি। ওকে, হোয়াই অ্যাকর্ডিং টু স্বামীজ ফাদার ডিড স্বামী সাফার ফ্রম হেডেক, কেন স্বামীর বাবার মতে কেন স্বামী মাথা যন্ত্রণায় ভোগে, কেন ভোগে, তার বাবা কি বলছে, যখন সে বলছে মাথা যন্ত্রণা করছে তখন কি বলেছিল তার বাবা, রোববারগুলোই কম ঘোরো তাহলে সোমবারগুলোই মাথা যন্ত্রণা কম করবে। তার মানে তার মাথা যন্ত্রণার কারণ হিসেবে তার বাবা কি বলেছিল, তার এই ঘুরে বেড়ানো রোববারগুলোয়, তাই তো। তাহলে কি লিখবো, অ্যাকর্ডিং টু স্বামীজ ফাদার স্বামী সাফার্ড ফ্রম হেডেক বিকজ হি লোফড মাচ অন সানডেজ। নেক্সট, হাউ ডিড স্বামী প্রেজেন্ট স্যামুয়েল টু হিজ ফাদার, কিভাবে স্বামী তার বাবার সামনে স্যামুয়েলকে প্রেজেন্ট করেছিল না, স্বামী প্রেজেন্টেড স্যামুয়েল অ্যাজ এ ভেরি এংরি ম্যান টু হিজ ফাদার। He said that Samuel was specially angry to the boys, specially angry with the boys hoto eta, sorry really, with the boys who come in late and even the headmaster is afraid of him. এই আনসারটা অলরেডি আমাদের এর আগেও আছে দেখবে। নেক্সট, why was Sami anxious about his father's letter, স্বামী কেন চিন্তিত ছিল তার বাবার চিঠির ব্যাপারে, কেন চিন্তিত ছিল, কারণ এখানে তার টিচার সম্পর্কে অনেক কিছু লিখেছিলেন তার বাবা, তাই তো। তাহলে স্বামীনাথন ওয়াজ এংসাস অ্যাবাউট হিজ ফাদার্স লেটার বিকজ হিজ ফাদার হ্যাড রিটেন এ প্লেন্টি অফ থিংস অ্যাবাউট স্যামুয়েল ইন দ্য লেটার। এই প্লেন্টি অফ থিংস হতো, এস যোগ হতো একটা, ওকে, ওটা চেক করে নেবে তোমরা। হোয়াট ওয়াজ, ও ভি হয়ে গেছে, স্পেস পড়তো এটা। হোয়াট ওয়াজ টোল্ড টু স্বামী বাই দ্য পার্সন, আবার বি পড়ে গেছে, ওটা স্পেস হতো। কি বলা হয়েছিল পিয়নের দ্বারা, বাই দ্য পিয়ন, পিয়নের দ্বারা কি বলা হয়েছিল স্বামীকে, অর্থাৎ পিয়ন স্বামীকে কি জানিয়েছিল যে হেডমাস্টার নেই, হেডমাস্টার এক সপ্তাহে ছুটিতে গেছে, এটা বলেছিল। তাহলে কি লিখবো, দ্য পিয়ন টোল্ড স্বামী দ্যাট দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইক স্লিপ। নেক্সট, হোয়াট ওয়াজ টোল্ড বাই স্বামীজ ফাদার আফটার হি টোট আপ দ্য লেটার, অর্থাৎ চিঠিটা ছিঁড়ে ফেলার পরে স্বামীর বাবা স্বামীকে কি বলেছিল, কি বলেছিল যে আর কখনো আমার কাছে আসবে না যদি তোমার স্যামুয়েল তোমাকে কখনো বকাঝকা করে, ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, এটা বলেছিল, তাই তো। তাহলে কি লিখবো, আফটার হি টোর আপ দ্য লেটার স্বামীজ ফাদার টোল্ড স্বামী দ্যাট হি শুড নেভার কাম টু হিম ফর হেল্প ইফ স্যামুয়েল স্কল্ডেড হিম এগেন। ওকে, আমরা তাহলে কমপ্লিট করে ফেলেছি এইগুলোই মোটামুটি। এগুলো তোমরা আবার বলছি স্ক্রিনশট নিয়ে রাখবে এগুলো, তাহলে এগুলো তোমরা খাতায় লিখে নিতে পারবে। এবং আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং আমি যেমনটা বললাম একটু আগে রেগুলার বেসিসে আপডেট পাওয়ার জন্য ওই পাশের বেল আইকনটা হিট করে রাখবে। এবং তোমরা যদি উপকৃত হও তাহলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যারা রয়েছে তাদের সকলকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো এবং রেগুলার বেসিসে ভিডিওগুলোকে দেখতে বলো। দেখো তোমাদের কোচিংয়ের উপর যে ডিপেন্ডেন্সি, যে নির্ভরতা, সেটা কিছুটা কমবে। তোমরা এটা ভিডিওগুলো থাকলে আরও একটা সুবিধা হবে, ধরো পরীক্ষার আগে যখন তোমাদের মনে হয় যে টেক্সটগুলো একবার ঝালাই করে দিলে ভালো হতো, সেই সময়ও তোমরা কি করে নিতে পারবে, ভিডিওগুলো আরেকবার চালিয়ে দেখে নিতে পারবে। তাহলে তোমাদের টেক্সটের যে অংশগুলো সমস্যা রয়েছে মনে হচ্ছে ডাউট তৈরি হচ্ছিল সেগুলো বা ভুলে গেছিলে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের যা কিছু সন্দেহ থাকবে কোনো জায়গায় যে এই জায়গাটা আর একটু ক্লিয়ার করলে ভালো হতো, এই জায়গাটা আরেকবার বললে ভালো হতো, বিশ্লেষণ করে দিলে ভালো হতো, এই জায়গাটা বুঝতে পারিনি, সেগুলো তোমরা ওখানে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে। ওকে, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি কিন্তু দেবো। বেশ,
চলো আজকে এ পর্যন্তই, আমরা হাজির হব পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ। জাস্ট